আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, রাশিয়া দিচ্ছে শক্তিশালী অস্ত্র, ভয়ঙ্কর রূপে ফিরছে ইরান। এরপর জানবেন, এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক। এরপর জানবেন, ইউরোপ যুদ্ধ চাইলে গোটা ইউরোপের বিরুদ্ধে একাই লড়বে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি পুটিনের। আরও জানবেন, খোঁজ মিলল ইমরান খানের, জেলের ভেতরেই সুস্থ আছেন তিনি, জানালেন তার বোন। সর্বশেষ জানবেন, আমেরিকার কাছে মাথা নত করবে না ভেনেজুয়েলা, মাদুরোর কড়া হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়া ধারাবাহিকভাবে ইরানকে যে পরিমাণ আধুনিক অস্ত্র ও সামরিক প্রযুক্তি সরবরাহ করছে তা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তেহরানের হাতে এখন উন্নত মিসাইল সিস্টেম, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন, যুদ্ধবিমান সহায়ক যন্ত্রাংশ, রাডার প্রযুক্তি এবং ভারী অস্ত্র সরঞ্জামের বিশাল এক সংগ্রহ জমা হচ্ছে। বহু বছর ধরেই নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে থেকেও ইরান অভ্যন্তরীণভাবে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু রাশিয়ার প্রত্যক্ষ সহায়তা সেই প্রক্রিয়াকে এখন কয়েক গুণ ত্বরান্বিত করেছে। ইরানের সামরিক সক্ষমতার এই দ্রুত বৃদ্ধি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে তেহরান সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক আধুনিক অস্ত্র মোতায়েন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন ঘাঁটিতে রাতদিন প্রশিক্ষণ মহড়া চলতে দেখা গেছে, যেখানে ইরানের বিপুল সংখ্যক ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট সক্রিয়ভাবে পরীক্ষামূলক সক্ষমতা প্রদর্শন করছে। এতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে। এদিকে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীতে ইরানি নৌবাহিনীর উপস্থিতি গত কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এই অঞ্চলে যে কোনো সামরিক তৎপরতা আন্তর্জাতিক বাজারকে সরাসরি প্রভাবিত করতে পারে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইরানের সামরিক গতিবিধির ওপর তাদের নজরদারি আরও বাড়ানো হয়েছে। ইসরায়েলও পরিস্থিতিকে উচ্চ ঝুঁকির পর্যায়ে বলে আখ্যা দিয়েছে। তারা আশঙ্কা করছে, রাশিয়ার উন্নত অস্ত্র হাতে পেয়ে ইরান আঞ্চলিক শক্তি ভারসাম্যকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। ইসরায়েলিদের মতে, ইরানের সামরিক সক্ষমতা যত বাড়ছে ততই বাড়ছে সম্ভাব্য বড় সংঘাতের ঝুঁকি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো একইভাবে সতর্ক সংকেত দিয়েছে। ওয়াশিংটন বলছে, রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠ সামরিক জোট শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তারা জোরদার নজরদারি ও কূটনৈতিক চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরপর জানবেন, বিশ্ববিখ্যাত রেকর্ড সংরক্ষণকারী প্রতিষ্ঠান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হঠাৎ ঘোষণা করেছে যে তারা আপাতত ইসরায়েল থেকে পাঠানো কোনো রেকর্ড নিবন্ধনের আবেদন আর গ্রহণ বা পর্যালোচনা করবে না। গিনেসের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকে এটিকে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন, আবার কেউ কেউ বলছেন এটি গিনেসের অভ্যন্তরীণ নীতিগত পরিবর্তনেরই ফল। ঘটনার সূত্রপাত ইসরায়েলের মানবিক উদ্যোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মাথনাত চাইমকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটি দাবি করে, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তারা মোট ২,০০০ স্বেচ্ছাসেবী কিডনি দাতাকে একত্রিত করেছে, যারা অপরিচিত মানুষের জীবন বাঁচাতে কিডনি দান করেছেন। পুরো গ্রুপের একটি ছবি তুলে তারা গিনেস রেকর্ডের জন্য আবেদন জমা দেয়। কিন্তু আবেদন পাঠানোর অল্প সময় পরই গিনেস কর্তৃপক্ষ একটি চিঠিতে জানায়, বর্তমানে আমরা ইসরায়েল থেকে কোনো রেকর্ড আবেদন পর্যালোচনা করছি না। ইসরায়েলের চ্যানেল N12 জানায়, গিনেসের এই সিদ্ধান্ত শুধু ইসরায়েল নয়, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, পশ্চিম তীর ও গাজা থেকেও পাঠানো আবেদনের উপর প্রভাব ফেলছে। সংস্থাটিকে পাঠানো ইমেইলে এমনও উল্লেখ করা হয় যে ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চল দুটো জায়গা থেকে আপাতত রেকর্ড আবেদন প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করা হয়েছে। এদিকে গিনেস এখনও তাদের সিদ্ধান্তের পেছনে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। এ কারণে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।
কেউ মনে করছেন গিনেস হয়তো রাজনৈতিক চাপর মুখে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আবার অন্য মত অনুযায়ী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ক্রমবর্ধমান মানবাধিকার ইস্যুর কারণে গিনেস আপাতত অঞ্চলটিকে জটিল সহযোগিতা এলাকা হিসেবে দেখছে। অন্যদিকে আবেদনকারী ইসরায়েলি প্রতিষ্ঠান মাথনাত চাইম দাবি করেছে গিনেসের সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিক প্রভাবিত। তাদের মতে সম্পূর্ণ মানবিক একটি উদ্যোগকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পরিবর্তে গিনেস অযথা অঞ্চলভিত্তিক সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলিদের প্রতি পক্ষপাত দেখাচ্ছে। তারা আরও জানিয়েছে এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক এবং মানবিক উদ্যোগকে নিরুৎসাহিত করে। আরও জানবেন, ইউক্রেন যুদ্ধের অবস্থান নিয়ে আলোচনার জন্য রাশিয়ায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নির্ধারিত বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের সঙ্গে দেখা করেননি। এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক মহলে নতুন ধরনের কৌতূহল তৈরি হয়েছে। পুতিন এই সময় মস্কোর অন্য স্থানে অনুষ্ঠিত একটি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দেন। সেখানে তিনি রাশিয়ার মুদ্রাস্ফীতি ও ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। ফোরামের পরে প্রশ্নোত্তর পর্বে পুতিন ইউরোপের বিরুদ্ধে সরাসরি কঠোর বার্তা দেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইউরোপ শান্তিপূর্ণ সমাধান প্রক্রিয়া থেকে সরে গেছে এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। পুতিন আরও বলেন, যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপের যে শর্তগুলো রয়েছে তা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না, তবে যদি তারা লড়াই করতে চায় আমরা প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন এই মন্তব্য আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইউরোপকে একটি শক্তিশালী বার্তা পাঠানোর কৌশল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ধারণা করছেন পুতিন উইটকফ আলোচনার সম্ভাবনা ভেস্তে যেতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই প্রস্তাবিত চুক্তির আড়ালে কোনো গোপন খেলা চান না বলে জানিয়েছেন। ডাবলিন সফরে তিনি বলেন, যুদ্ধ শেষ করার জন্য এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভালো সুযোগ তৈরি হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি বার্তা আশা করছি। জেলেন্সকি আরও জানিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত, তবে এটি সম্পূর্ণভাবে মস্কো আলোচনার সফলতার ওপর নির্ভর করবে। অর্থাৎ মস্কোতে আলোচনা সফল হলে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কৌশল নির্ধারণ করবেন। বিশেষজ্ঞরা মনে করছেন পুতিনের কড়া বার্তা এবং ইউরোপের শর্তাবলী মিলিয়ে ইউক্রেন যুদ্ধের সমাধান এখন অনেক জটিল হয়ে উঠেছে। ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অবস্থানের সমন্বয় ছাড়া কোনো চূড়ান্ত সমাধান সম্ভব নয়। এর পাশাপাশি মস্কোতে ট্রাম্প উইটকফের পদক্ষেপ এবং পুতিনের হুঁশিয়ারি ভবিষ্যতের কূটনৈতিক দৃশ্য। এরপর জানবেন, পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার ২ ডিসেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন, তার সঙ্গে কথা বলে আমরা স্বস্তি পেয়েছি। উজমা খান জানান, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ইমরান খানের মৃত্যুর গুজব পরিবারকে গভীর উদ্বেগে ফেলে। এ পরিস্থিতিতে কারাগার কর্তৃপক্ষ পরিবারকে সরাসরি সাক্ষাতের অনুমতি দেয়। তিনি আরও বলেন, বোন আলিমা ও নৌরিনের সঙ্গে আলোচনা করে ইমরানের শারীরিক অবস্থা ও কারাগারের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। ফোরামের তথ্য অনুযায়ী পিটিআই ঘোষিত কর্মসূচির আগেই অতি জরুরি ভিত্তিতে এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়। জিও নিউজ জানিয়েছে, উজমা খানকে আগেই জানানো হয়েছিল যে তাকে কারাগারের ভেতরে সরাসরি ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হবে। সাক্ষাৎ শেষে তিনি বলেন, অনুমতি পাওয়ার পর অবশেষে সত্যিকার অর্থে সবকিছু নিশ্চিত করতে পেরেছি। বাইরে এসে বিষয়গুলো বিস্তারিত জানাব। এদিকে গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই আদিয়ালা কারাগারের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কারাগারের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আদিয়ালা জিয়াল রোডে নতুন ৫টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। কারাগারে প্রবেশ ও বের হওয়ার প্রতিটি গেটেই কড়া তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার ইমরান খানের মৃত্যুর গুজব পাকিস্তান জুড়ে উত্তেজনা সৃষ্টি করে। বিভিন্ন স্থানে তার সমর্থকরা বিক্ষোভের ডাক দেয়। বিশেষ করে রাওয়ালপিন্ডিতে পিটিআই ইমরানের খোঁজ পাওয়ার দাবিতে সমাবেশ করতে চাইলে পরিস্থিতি অস্থিতিশীল হবার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে সকল ধরনের সমাবেশ নিষিদ্ধ করে। সর্বশেষ জানবেন, যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ ও নিষেধাজ্ঞার মুখেও ভেনেজুয়েলা কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার রাজধানী কারাকাসে এক জনসভায় তিনি বলেন, ভেনেজুয়েলা স্বাধীন দেশ, আমরা কারোর মুখাপেক্ষী নই আর কখনো হবও না। যুক্তরাষ্ট্রের কোনো চাপেই আমরা মাথা নত করব না।
মাদুরো দাবি করেন ওয়াশিংটন দীর্ঘদিন ধরে তার সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের অর্থনীতি, রাজনীতি এবং সমাজ ব্যবস্থাকে ভেঙে দিতে মার্কিন প্রশাসন বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করছে। কিন্তু ভেনেজুয়েলার জনগণ ঐক্যবদ্ধ। এই জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। সভায় মাদুরো আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ভেনেজুয়েলায় অশান্তি সৃষ্টির প্রচেষ্টা চলছে। তিনি সাম্প্রতিক সময়ের সীমান্ত উত্তেজনা, রাজনৈতিক প্রতিপক্ষের কার্যক্রম এবং অর্থনৈতিক অবরোধকে বৈশ্বিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তার ভাষায়, আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। এদিকে মাদুরোর বক্তব্যের পর দেশটিতে রাজনৈতিক উত্তেজনা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছে। বিরোধী দলগুলো দাবি করেছে, সরকারের ব্যর্থতা আড়াল হরতেই মাদুরো আবারও মার্কিন বিরোধী বক্তব্যকে সামনে এনেছেন। যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পূর্বেও ভেনেজুয়েলার গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন সামনে আরও বাড়তে পারে, বিশেষ করে আসন্ন নির্বাচন ঘিরে দুই দেশের মধ্যে রাজনৈতিক বিবৃতি এবং শক্ত অবস্থান আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।